এনবিআর কর্মীদের আন্দোলনে দিনে ২৫০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত, দাবি ব্যবসায়ীদের, চান দ্রুত সমাধান। এনবিআরের শাটডাউন কর্মসূচিতে সব বন্দরে অচলাবস্থা, আমদানি রপ্তানি স্থবির, আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের না দেওয়ার দাবিতে রোড মার্চ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ভোটের হার অনুপাতে সংসদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের, সংখ্যানুপাতিক পদ্ধতি গ্রহণযোগ্য নয় বলছে বিএনপি। ভাঙা হলো বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ, জুলাই স্মরণে হবে গণমিনার, ভাস্কর্য নির্মাণ শুরু আগামী মাসেই। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে দৈনিক ২৫০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তাই দ্রুত আলোচনা করে অচলাবস্থার অবসান চান তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। এ সময় তারা বলেন, এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনোভাবে কাম্য নয়। প্রায় এক মাস ধরে চলা এনবিআর কর্মীদের আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমদানি রপ্তানি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দিন দিনে অবস্থা আরও ঘনীভূত হলে শনিবার সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী নেতারা। এ সময় জানানো হয়, কলমবিরতির ফলে প্রতিদিন ২৬০০ কোটি টাকার ব্যবসা ব্যাহত হচ্ছে। বন্দরে সময়মতো খালাস করতে না পারায় নষ্ট হচ্ছে কাঁচামাল। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে এনবিআর কর্মীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান তাদের। ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এদিকে চেয়ারম্যানের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে আজও কলমবিরতিতে এনবিআর কর্মীরা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবির কোনো যৌক্তিকতা নেই। যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। দেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে কোনো পূর্ব শর্ত ছাড়াই শাটডাউন কর্মসূচি সহ সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে সারা দেশে বন্ধ এনবিআরের সব সেবা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে রোববারও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার রাজস্ব ভবনের সামনে অবস্থান শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। জানায়, সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তারা, তবে এর আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের। এনবিআরের পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা চাই একটা এনবিআর, সেখানে একটা সৎ শাসন প্রতিষ্ঠিত হবে, একটা যৌক্তিক সংস্কার হবে, আন্তর্জাতিক মানদণ্ডের একটা এনবিআর আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং আমাদের পিছু আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা চাই বৈষম্যহীন এনবিআর, এটাই আমাদের একমাত্র চাওয়া। বিকেলে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সাথে সমস্যা নিরসনে আলোচনা বসতেও আগ্রহী তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮শে জুন
2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয় 29 জুন থেকে সারা দেশের সব দপ্তর থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে, তবে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু থাকবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারা দেশে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। আমদানি রপ্তানিতে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা। আটকা পড়েছে পণ্যবাহী অসংখ্য ট্রাক। এনবিআর বিলুপ্তির প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মসূচি চলবে আগামীকালও। দ্রুত সংকট সমাধান না হলে ব্যাপক লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। শনিবার সকাল 9টা থেকে চট্টগ্রাম কাস্টমসে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তালা ঝুলিয়ে দেওয়া হয় শুল্কায়ন শাখার সব কক্ষে। কোনো কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেননি। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কাস্টমস অফিসে এসে ফেরত যান আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। আজকেও জানি যে কাজ হবে। গতকালকে রাত্রে একটা বিজ্ঞপ্তি পেলাম যে আজকে থেকে কমপ্লিট শাটডাউন অনির্দিষ্টকালের জন্য। এটা আপনার একটা সুস্থ সমাধানে না আসে, এরকম হ্যাঙ্গিং অবস্থা থাকে, তাহলে তো আস্তে আস্তে ডে বাই ডে এটা হবে, ডিমেশন হবে। সকাল থেকে ফাঁকা বেনাপোল কাস্টমস হাউস। বেকার সময় কাটাচ্ছেন বন্দরের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা। অচল অবস্থা তৈরি হয়েছে হিলি স্থলবন্দরেও। বিল অব এন্ট্রি দাখিল থেকে শুরু করে কাস্টমস শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর থেকে আমদানি হওয়া পণ্য খালাস নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এই শাটডাউনের কারণে এই কাঁচামালগুলা এই তীব্র তাপদাহে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হবে এবং এই ক্ষতির কারণে শুধু এই বাংলাদেশে এই কাঁচামালের যে দ্রব্যগুলা এগুলোর দামও বৃদ্ধি পাবে। শুল্ক আদায়ের সব ধরনের কার্যক্রম বন্ধ সোনা মসজিদ স্থলবন্দরেও। কর্মসূচির কারণে ভারতের মহদীপুর স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জট তৈরি হয়েছে জানান ব্যবসায়ীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া রাখাইন করিডোর, স্টারলিংকের সাথে চুক্তি, কাতার ও তুরস্কের অস্ত্র তৈরি কারখানা স্থাপনের তৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ থেকে। শনিবার বিকেলে বন্দর পৌঁছানোর পর বাম দলগুলোর সমাবেশের মাধ্যমে শেষ হয় এই রোড মার্চ। এ সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। হাতে নানা প্ল্যাকার্ড আর মুখে স্লোগান। ঢাকা থেকে আসা রোড মার্চ চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট এলাকায় এসে পৌঁছায় শনিবার বিকেল 5টায়। বন্দরের এনসিটি ও রাখাইনে করিডোর দেওয়ার জোর প্রতিবাদ জানান রোড মার্চে অংশগ্রহণকারীরা। বলেন, বন্দরের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষ না করে উল্টো বন্দরকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমাদের বন্দর নিয়ে যদি এই ধরনের সাম্রাজ্যবাদী কোনো চক্রান্ত করা হয়, এই ধরনের বেসরকারীকরণের যদি কোনো চক্রান্ত করা হয়, আমরা এটার বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াবো। বন্দর এবং আমাদের দেশের যারা এই বিষয়ে পড়াশোনা করছে তাদেরকে আসলে ধীরে ধীরে বিশেষজ্ঞ করে তোলা। পরে কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে বিভিন্ন বাম দলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে বেশি ব্যস্ত বলে অভিযোগ করেন তারা। হাজার হাজার মানুষ সংহতি জানিয়ে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নয়, ওইটা ভুল পদক্ষেপ। আমরা তাই পরিষ্কার বলি, 1 সেকেন্ড দেরি না করে ঘোষণা দেন, আমরা বন্দর লিজ দেব না, তারপরে একটা নির্বাচন দেবে। কিন্তু ইউনিয়ন সরকার সে পথে হাসবেন না, তার এখতিয়ার বহির্ভূত ভাবে। সমাবেশের শেষ দিকে ছাত্র ইউনিয়ন ও উদীচীর 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হয় একজন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্টারলিংকে দেশের ইন্টারনেট প্রোভাইডারদের জন্য হুমকি হিসেবে দাবি করেছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। সেই সাথে প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিতের জন্য 7 দফা দাবি তুলে ধরেছে তারা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ীরা। 400 টাকা ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তাদের।
রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে খসড়া টেলিকম নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ দিয়ে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে ইন্টারনেট খাত নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সেবাদানকারী সংগঠনটির নেতারা। মার্কিন ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিং দেশের উদ্যোক্তাদের জন্য হুমকি বলে দাবি করেন ব্যবসায়ীরা। বিদেশি কোম্পানি এখান থেকে লাভ তুলে নিয়ে যাবে আর ক্ষতির মুখে পড়বে দেশীয় কোম্পানি, দাবি আইএসপিএবি নেতাদের। আমরা যখন এই প্রান্তিক পর্যায়ে গ্রাহককে কোনো কানেক্টিভিটি দিচ্ছি, আমাকে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হচ্ছে। স্টারলিং কি 4200 6000 টাকার প্যাকেজের কোনো অনুমোদন বিটিআরসি থেকে নিয়েছে? আমরা ডিপিআই পাস করে আমাদেরকে ব্যান্ডউইথটা নিতে হবে, আইআইজি অপারেটর থেকে নিতে হবে। স্টারলিং কেন সে দেশের বাইরে থেকে ব্যান্ডউইথটা নিচ্ছে? ওনারা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন? সেটাও তো আমাদের সরকারের কাছে আসতে হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে চাচ্ছি। সর্বনিম্ন 400 টাকার অফারের বাধ্যবাধকতার কারণে দেশের আইএসপি কোম্পানিগুলোর বিলুপ্ত হওয়ার শঙ্কার কথাও তুলে ধরে সংগঠনটি। 2021 সালে এক দেশ এক রেটের ইন্টারনেট হয়েছিল 500 টাকায় 5 MBPS, সেটাই ওনারা সরকার এখন 400 টাকায় করতে চাচ্ছে। এটাও আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো ধরনের ডায়ালগ হয় নাই। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এককভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব না। দেশের উদ্যোক্তাদের রক্ষায় নীতিগত সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানান ইন্টারনেট সেবাদাতারা। প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিতে 7 দফা দাবি তুলে ধরা হয় কর্মশালায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তিটির মেয়াদ, তাই পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিপক্ষে এখনই আওয়াজ তুলতে হবে। ফারাক্কার বিরূপ প্রভাব ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। গঙ্গার পানি নিয়ে দ্বন্দ্ব ও বাংলাদেশে পরিবেশগত দুর্যোগ মোকাবিলা শীর্ষক আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সেমিনার। এতে যোগ দেন দেশ বিদেশি বিশেষজ্ঞরা। বৈষম্যমূলক চুক্তি হয়েছিল 30 বছরের জন্য। শনিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এ সেমিনারে উঠে আসে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ভারতের মধ্যে সৃষ্ট সমস্যা এবং এর সমাধানে করণীয় নানা বিষয়। ফারাক্কা বাঁধ প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স আমাদের ইকোলজিক্যাল, ফিনান্সিয়াল, অকুপেশনাল, ট্রেডিশনাল সব রকম ধরনের ক্ষতি করতেছে। যে ফাঁদ আমাদের জন্য পাতা হয়েছিল, এখন তাদের জন্য সেটাও আবার মরণ ফাঁদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের নদ নদী, পরিবেশ এবং জনজীবনে এ বাঁধের বিরূপ প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। জানান, ফারাক্কা খুলে দেয়ায় প্রায়ই দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়, নষ্ট হয় ফসল। আগামী বছর গঙ্গা চুক্তি নবায়ন হচ্ছে, তাই এখনই জাতিগতভাবে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বেশি দিন নাই, আবার যখন ফারাক্কা চুক্তি হবে 2026-এ, আমাদের প্রিপারেশন কি? আবারও কি আপনারা ওখানে এই কথাটা তুলবেন না যে এমন একটা আমরা ট্রিটি চাই যেখানে গ্যারান্টি ক্লজ থাকবে, আরবিট্রেশন ক্লজ থাকবে, যেখানে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে চ্যালেঞ্জের মুখে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে 9 পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় এই পরিস্থিতি। এ নিয়ে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফা বিধিনিষেধ আরোপ করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন, একতরফা নিষেধাজ্ঞায় দেশি রপ্তানিকারকদের একাধিক চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যে যোগাযোগ সহজ ও খরচ কম, কিন্তু স্থলপথে ভারতের একের পর এক নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কঠিন করে তুলেছে। সবশেষ শুক্রবার ভারত আবারও বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য স্থলপথে আমদানি বন্ধ করে দিয়েছে। স্থলপথ দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যগুলো হলো কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনাফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের টেক্সটাইল পণ্য। এর আগে গত 17 মে স্থলপথ দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারত।
এছাড়া গত ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধাও প্রত্যাহার করে নেয় দেশটি। বেনাপোল দিয়ে আমরা পাঠা দিতে পারতাম চট করে, এবং যারা ইম্পোর্ট করতো তাদের কস্ট কম হতো, আমরা যারা এক্সপোর্ট করব আমাদেরও কস্ট কম হতো। সেক্ষেত্রে প্রাইজের একটা সমন্বয় যতটা সুবিধা হতো, এখন জাহাজে পাঠানোর কারণে আপনার একটা তো হলো লিড টাইম আছেই, সময় বেশি লাগবে। নাম্বার 2 হলো যে আমরা যারা এক্সপোর্ট করব আমাদের কস্ট বেশি হবে। ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্তের সংখ্যায় ব্যবসায়ীরা, বিশেষ করে খুলনা ও রংপুর অঞ্চলের পাট ও তৈরি পোশাক ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে 1,645 কোটি টাকার। 99% স্থলপথ দিয়ে রপ্তানি হয়। ভারতের বাজার আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে। আর এখন যদি স্থলপথে বাণিজ্য না হয়, তাহলে আবার দেখা যাবে যে আমাদের প্রথমত বাণিজ্যের সক্ষমতার উপরে চাপ পড়বে, আর ভারতের বাজারের মাধ্যমে রপ্তানি বাড়িয়ে যে রপ্তানি যে বৈচিত্র্যকরণ আমরা তৈরি করতে পারতাম সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহের কোনো বিধি নিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতে হয়ে নেপাল ও ভুটানে এই 9 ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোটের সংখ্যানুপাতিক হার বিবেচনায় জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিনিধি নির্বাচিত হলে আর কেউ স্বৈরাচারী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখনও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়নি। একটি দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। হাতে ছিল দলের প্রতীক হাত পাখা। সমাবেশে পরে শোনানো হয় 16 দফা ঘোষণাপত্র। জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে। সমাবেশে অংশ নেয় জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। দাবি জানান ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদে বিভিন্ন দলের আসন নির্ধারণের। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে। এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। তাই আমরা বলতে চাই, কোন 2-1টি দলের উপরে ভিত্তি করে 2-1টি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের বিষয়ে বিভিন্ন দলের ঐক্যমত হয়েছে, যা বাস্তবায়নে গণভোটের দাবিও জানান তিনি। আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না। মৌলিক সংস্কারে গড়িমসি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের অনুপাতে আসন চাওয়া নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। এদিকে বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির বিরুদ্ধে এখনো সক্রিয়। বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমানের স্মারক বই ও আর্কাইভ উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ভোটের অনুপাতে আসন বিন্যাস জটিল প্রক্রিয়া। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়া এক ধরনের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া।
আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। এদিকে বনানীতে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপি নেতারা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটেছে, কিন্তু আগে স্থানীয় নির্বাচন চেয়ে ব্যাহত করার চেষ্টা চলছে। লন্ডনে যখন আমাদের নেতার সাথে বৈঠক শেষ হয়, আকাশে তারা উঠেছে, আলো বেরিয়েছে, সে আলোর পথকে আবার রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যে সংসদ নির্বাচন নয়, আগে হবে উপজেলা নির্বাচন। গত 15 বছর তরুণরা ভোট দিতে পারেনি, তারা এখন ভোটাধিকার প্রয়োগ করতে উদ্গ্রীব বলে জানান মঈন খান। যারা নির্যাতিত হয়েছে স্বৈরাচারী সরকারের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হবে জাতীয় সমাবেশ। 5ই আগস্ট দেশজুড়ে গণমিছিল, এছাড়া 1 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত থাকছে নানা কর্মসূচি। 16 জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা। 6 থেকে 8ই আগস্ট সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আলোচনা করা হবে। শহীদ আবু সাঈদ, যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল, বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনটা, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।